সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট আর মুহূর্তেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ল বিস্ফোরক অভিযোগ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা প্রায় 150 হাজির লাগেজ কেটে মালামাল চুরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে কর্তৃপক্ষ। কিন্তু তদন্তে কি বেরিয়ে এলো? গত মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ হজ ফ্লাইট BG3104 জেদ্দা থেকে 419 জন হজযাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। পরদিন বুধবার দুপুরে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি পোস্ট দেন, সঙ্গে জুড়ে দেন লাগেজ কাটার একটি ছবি। দাবি করেন তার বাবা সহ প্রায় 150 হাজির লাগেজ কেটে মূল্যবান মালামাল চুরি হয়েছে। বিষয়টির সমাধানে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অভিযোগ পাওয়ার পরপরই নড়ে চড়ে বসে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে তদন্তের আদেশ দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষকে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগ সিসিটিভি ফুটেজ, বডি অন ক্যামেরার রেকর্ড এবং অফিসিয়াল লগবুক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে। কয়েক ঘন্টার মধ্যেই জমা পড়ে তদন্ত প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, অভিযোগটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। তদন্তে দেখা গেছে ফ্লাইটের মোট 836টি লাগেজের মধ্যে মাত্র 21টি ব্যাগ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। তবে ঢাকা বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা ইচ্ছাকৃত মিসহ্যান্ডেলিংয়ের প্রমাণ নেই। বিমান থেকে নামানো থেকে শুরু করে ডেলিভারি বেল্ট পর্যন্ত পুরো প্রক্রিয়া সিকিউরিটি গার্ডের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এবং মাত্র 1 ঘন্টারও কম সময়ে সব লাগেজ বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, যে লাগেজগুলো কাটা অবস্থায় পাওয়া গেছে সেগুলো সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চেক ইন লাগেজে জমজমের পানি বা সিলগালাবিহীন তরল প্রসাধন সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। স্ক্যানিংয়ের এ ধরনের নিষিদ্ধ পণ্য ধরা পড়লে সৌদি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী লাগেজ কেটে বা খুলে সেগুলো বাজেয়াপ্ত করে থাকে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্ষতিগ্রস্ত লাগেজের যাত্রীদের কেউই বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। এবছর 78,000-এরও বেশি হজ যাত্রী নির্বিঘ্নে হজ পালন করে দেশে ফিরেছেন বলে জানান প্রতিমন্ত্রী। একই সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে শাহজালাল বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত 3য় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এই ঘটনা সেটাই আবার স্মরণ করিয়ে দিল। কর্তৃপক্ষ বলছে, যাচাই না করে তথ্য ছড়ানো থেকে বিরত থাকা সকলের দায়িত্ব। অভিমান, বিচ্ছেদ, দীর্ঘ প্রতীক্ষা আর শেষ বয়সে ঘরে ফেরার এক অবিশ্বাস্য গল্প। স্ত্রী আর 4 বছরের শিশু সন্তানকে রেখে 38 বছর আগে বাড়ি ছেড়ে গিয়েছিলেন মেহেরপুরের জাবেদ আলী। পরিবার তাকে মৃত ভেবে নিয়েছিল, কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে হঠাৎই নিজের জন্মভিটায় ফিরে এলেন এই বৃদ্ধ। তবে ঘরে ফেরার আনন্দ মিললেও স্ত্রীর বুকে জমা ক্ষোভ এখনও গলেনি। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ক্যাম্পপাড়া এলাকায় গত সোমবার বিকেলে ঘটে এই ঘটনা। গ্রামের রাস্তায় ধীরে ধীরে হেঁটে আসছিলেন বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ। প্রথমে কেউ তাকে চিনতে পারেননি, কিন্তু নিজের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই পরিচয় হয় স্পষ্ট। তিনিই সেই জাবেদ আলী, যাকে স্বজনরা বহু আগেই মৃত ভেবে নিয়েছিলেন। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে আত্মীয় স্বজন, প্রতিবেশী আর কৌতূহলী মানুষের ভিড় জমে যায় বাড়িতে। দীর্ঘ বিচ্ছেদের পর হারানো মানুষকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। 1988 সালে পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন জাবেদ আলী। সে সময় তার একমাত্র ছেলে জাহাঙ্গীর আলমের বয়স ছিল মাত্র 4 বছর। বাড়ি ছাড়ার পর দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকের কাজ করে দিন কাটিয়েছেন তিনি। পরে মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার গড়েন। সেই ঘরে রয়েছে তার 11 বছর বয়সী এক কন্যা সন্তান। 8 বছর আগে দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর থেকে একাই জীবন কাটাচ্ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মভিটা আর প্রথম পরিবারের টান তীব্র হয়ে ওঠে।
শেষ পর্যন্ত সব দ্বিধা কাটিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। তবে ঘরে ফেরার পথ সহজ হয়নি জাবেদ আলীর। স্ত্রী রুশিয়া খাতুন স্বামীকে মেনে নিতে রাজি হননি। তার অভিযোগ, দ্বিতীয় বিয়ে করে স্ত্রী ও শিশু সন্তানকে অসহায় অবস্থায় ফেলে গিয়েছিলেন জাবেদ আলী। সেই থেকে মানুষের বাড়িতে হাড় ভাঙা খাটুনি করে একমাত্র ছেলেকে বড় করেছেন তিনি। 4 দশকের সেই কষ্টের হিসাব না মিটলে স্বামীকে ঘরে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশিয়া খাতুন। দিশা না পেয়ে জাবেদ আলী এখন উঠেছেন তার ভাইয়ের ঘরে। এদিকে ছেলে জাহাঙ্গীর আলম বর্তমানে কুয়েত প্রবাসী। তার আয়েই সংসারে এখন সচ্ছলতা ফিরেছে। জাবেদ আলীর স্বজনরা আশা করছেন পারিবারিক আলোচনার মাধ্যমে এই দীর্ঘ দূরত্ব একদিন ঘুচে যাবে। ছেলে দেশে ফিরলে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রুশিয়া খাতুন। 38 বছরের অভিমান, কষ্ট আর বিচ্ছেদের এই গল্প এখন ছড়িয়ে পড়েছে মেহেরপুর জুড়ে। সামাজিক মাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন বাস্তবের এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। শেষ পর্যন্ত জাবেদ আলীর ঘরে ফেরার পথ খুলবে কিনা সেই উত্তর এখন সময়ের হাতে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের আভাস মিলছে। সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই 5 থেকে 8 জন নতুন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টনেরও পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানে 50 সদস্যের মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ফলে কাজের চাপ বেড়ে যাওয়ার বিষয়টি প্রশাসনিক মহলে আলোচনায় রয়েছে। নতুন মুখ হিসেবে রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকজনের নাম জোরালোভাবে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্য। এছাড়া নরসিংদী, নেত্রকোনা, বৃহত্তর ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বৃহত্তর পাবনা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। একজন নারী সংসদ সদস্যকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার কথা বলা হচ্ছে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং পটুয়াখালী 4 আসনের এমপি এবিএম মোশাররফ হোসেনের নামও বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। তবে মন্ত্রিসভা সম্প্রসারণের এই আলোচনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে একটি আকস্মিক ঘটনা। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সরকার গঠনের মাত্র 3 মাসের মাথায় একজন মন্ত্রীর এমন আকস্মিক পদত্যাগ মন্ত্রিসভার অন্য সদস্যদের বিব্রত করেছে এবং রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দীপেন দেওয়ান সত্যিই অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে, তা নিয়ে সরকারের অন্দরে এখন জোর গুঞ্জন চলছে। দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার শূন্য পদে কে দায়িত্ব পাবেন সেটিও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ কেবল নতুন মুখ যুক্ত করার বিষয় নয়, এটি সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক অগ্রাধিকার এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। দফতর পুনর্বণ্টন ও নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের এই পুরো প্রক্রিয়া আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।